আজকের ভিডিওতে আমরা দেখব নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রধান দ্রষ্টব্য স্থানগুলি। থাকবে পাবলিক ট্রান্সপোর্টে সহজে কাঠমান্ডু ভ্রমণের যাবতীয় তথ্য, থাকবে কাঠমান্ডুর ইতিহাস, পশুপতিনাথ মন্দির, দরবার স্কোয়ার, স্বয়ম্ভুনাথ ছাড়াও আরো অনেক কিছু। সঙ্গে থাকবে কাঠমান্ডু কিভাবে যাবেন, কোথায় থাকবেন তার যাবতীয় বিস্তারিত বিবরণ। এই এক ভিডিওতে কাঠমান্ডু সম্পর্কে A to Z সব ইনফরমেশন থাকবে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন আর আমাদের সফর সঙ্গী হয়ে বেরিয়ে পড়ুন কাঠমান্ডুর মানস ভ্রমণে। নেপাল নেপাল বলতেই চোখের সামনে ভেসে ওঠে ধবধবে সাদা চাদরে মোড়া মাউন্ট এভারেস্ট, ভেসে ওঠে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, দরবার স্কোয়ার, পোখরার ফেওয়া লেক, আরো কত কিছু। নেপালের ভ্রমণ যেন সর্বদাই মানুষকে আকর্ষিত করে চলেছে তার মোহময়ী প্রাকৃতিক রূপ এবং তার হৃদয়স্পর্শী আতিথেয়তা দিয়ে। আমাদের প্রথম বিদেশ সফর, মানে বিদেশ হলেও বিদেশ নয়, ছিল এই নেপাল। কলকাতা থেকে মিথিলা এক্সপ্রেসে রাক্সোল বর্ডার পেরিয়ে আমরা প্রথমে প্রবেশ করলাম নেপালের রাজধানী তথা নেপালের সবচেয়ে বড় উপত্যকা কাঠমান্ডুতে। নেপাল বিশ্বে একমাত্র দেশ যেখানে হিন্দু জনসংখ্যা ৮০%-রও বেশি, এছাড়াও ৮% বৌদ্ধ, ৪% মুসলিম এবং ৩% কিরাটি জাতির অন্তর্গত। মঙ্গোলীয় ও ককেশীয় এই দুই সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির মিশ্রণে তৈরি হয়েছে নেপালের ইতিহাস। এখানেই লুম্বিনীতে জন্মগ্রহণ করেন ভগবান বুদ্ধ। যদিও নেপালের সম্পূর্ণ ইতিহাস এই ছোট্ট ট্রাভেল ব্লগের পরিসরে দেওয়া সম্ভব নয়, তবু আমরা চেষ্টা করব প্রত্যেকটি জায়গার ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরতে। কাঠমান্ডু হিমালয় পর্বতমালার মাঝে প্রায় ১৪০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং প্রায় ৭০০ কিলোমিটার জায়গা জুড়ে এর অবস্থান। অনেকটা বাঁকা চাঁদের মতো আকৃতির দেখতে লাগে। সৌন্দর্য, বৈচিত্র্য, সময়ের সীমাহীনতায় ঘেরা যেন এক প্রশান্ত অবকাশ ভূমি। নেপালের উত্তর প্রান্তে গেলে যে কোনো পর্যটকই হিমালয়ের বিপুল বিশালতা দেখে মুগ্ধ হয়ে যাবেন। কাঠমান্ডুর প্রাচীন নাম ছিল মঞ্জুশ্রীপত্তনম। এরপর ১৬ শতকে মল্লরাজ বংশের নরসিংহ মল্ল যে কাষ্ঠমণ্ডপ বা কাঠের তৈরি প্যাভিলিয়ন তৈরি করেন, তার নাম থেকেই এই শহরের বর্তমান নাম কাঠমান্ডু। কাঠমান্ডুকে বিশ্বের দরবারে সবচেয়ে বড় উন্মুক্ত জাদুঘর বা ওপেন মিউজিয়াম বলা হয়, কারণ বিশ্বের কোথাও এই ২১৮ বর্গ কিলোমিটারের মধ্যে ৭টি ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু নেই। শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে আছে চোখ ধাঁধানো সব আধুনিক ঘরবাড়ি, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, পদঘাট, যানবাহন ইত্যাদি। প্রশান্ত রাস্তার উপর নিঃশব্দ নির্বিকার ছুটে চলেছে বিদেশি মোটর গাড়ি, বাস, ট্যাক্সি, টু হুইলার ইত্যাদি। এ যেন এক হট্টমালার দেশ। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা পশুপতিনাথজির দর্শনে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় একটা গল্প থাকে, কিছু রং থাকে, কিছু কালচার থাকে, সাজগোজ থাকে। আমরা চেষ্টা করি যেখানে যাব সেখানকার মতন করেই চলতে। তো সেই জন্য আজ আমরা বেরিয়ে পড়েছি। আর একটা বিশেষ রং আমরা পছন্দ করেছি সবাই মিলে পড়ার জন্য। কেন করেছি সেটা কিন্তু আপনারা বলবেন, কিভাবে এটা রিলেটেড এই নেপালের সাথে। ঠিক আছে, চলুন বাবার দর্শনে যাওয়া যাক। মন্দিরে পৌঁছে আবার দেখা যাক। হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। এখানে ট্যাক্সি বলতে এই হলুদ রঙের এরকম টাইপের এগুলোকে এখানে ট্যাক্সি বলে, লোকাল ট্যাক্সি। তো এখান থেকে পশুপতিনাথ মন্দির ৪০০ টাকা। আমি অ্যাকচুয়ালি পাঠাও অ্যাপেও চেক করছিলাম, তো সেটাতেও বলছিল ৪০০ মতো, তো তাই ট্যাক্সিতেই নিলাম। লোকাল লোকের একটু সাপোর্ট হবে। চলুন সঙ্গে থাকুন।
থামেল থেকে ট্যাক্সি করে আমরা বেরিয়ে পড়লাম বাবা পশুপতিনাথ দর্শনের জন্য। বহুদিনের প্রতীক্ষা, আশা এবং মনে মনে মহাদেব তথা পশুপতিনাথকে স্মরণ করে আমরা এগিয়ে চললাম। কথিত আছে পশুপতিনাথ দর্শনে ভক্তদের রুদ্রাক্ষের জপমালা নিতে হয়, না হলে অসম্পূর্ণ থেকে যায় দর্শন। শিবরাত্রিতে এখানে লোকে লোকারণ্য হয়ে যায়, তৈরি হয় একটা বিরাট বড় আয়োজনের। তখন মন্দিরের প্রায় সব গেটগুলোকেই খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। পশুপতিনাথ মন্দির নেপালের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্ববিখ্যাত মন্দির, যাকে ইউনেস্কো হেরিটেজ সাইটে তকমা দিয়েছে। এখন যে লাইন মন্দিরের ভেতরে গিয়ে পাবো, শিবরাত্রির সময় সেই লাইন মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এই জায়গায় অবধি চলে আসে। আমাদের মন্দির পর্যন্ত পৌঁছতে সময় লেগেছিল 15 মিনিট। এই মন্দির সম্পর্কে প্রচুর পৌরাণিক কাহিনী, ইতিহাস ইত্যাদি রয়েছে, সবকিছু জানাবো আপনাদের। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। আমাদের পুজো নেওয়া হয়ে গেছে। আমার মা এবং বাড়িতে মাসি ওরা পুজো দিয়েছিল, তো এবং আমরাও পুজো নিলাম, এবং সেই নিয়ে আমরা টোটাল 3টে পুজো নিয়েছি, যেটা ইন্ডিয়ান টাকায় 100 টাকা করে পড়ছে। এক একটা পড়বে 100 টাকা, ঠিক আছে? যদি আপনি দিয়া নেন সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয়, দিয়া নিলে আপনাকে আলাদা করে নিতে হবে। পুজো নিয়ে নিয়েছি, এখানে বিভিন্ন রকমের প্রাইসের আছে, একটু দেখে দরদাম করে নেবেন। মানে ওরা খুব বেশি দরদাম করার ব্যাপার নেই, মোটামুটি 100 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি ওই রুদ্রাক্ষের মালা, ফুল, নকুলদানা, শিবের মাথায় দেওয়ার জন্য জল সবই পাবেন। তো এই দেখে নিয়ে নেবেন, এখানে বাইরের যে গেটের বাইরে যে দোকানগুলো আছে ওগুলো থেকে নিয়ে তারপরে সামনে ক্লক রুম আছে, ওখানে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। হর হর মহাদেব। জায়গা যেখানে বেশি কথা বলতেও ইচ্ছে করে না, মানে মনটা একদম অন্যরকম হয়ে যায়। আমাদের পুজো নেওয়া হয়ে গেছে, যেরকম বলেছিলাম পুজো নেওয়া হয়ে গেছে। আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। অনেকেই বলছে যে রুদ্রাভিষেক করাবে, কিন্তু একটা কথা জানিয়ে রাখি, ওটা কিন্তু মেন মন্দিরে হয় না, বাইরের ছোট যে মন্দির আছে সেখানেই শুধু হয়। সেই জন্য আমরা সেই রুদ্রাভিষেকের জন্য রাজি হইনি। আমরা চাইলে করাতে পারেন, কিন্তু ওটা বাইরে একটা আলাদা মন্দির আছে, যেটা আসল পশুপতিনাথ মন্দিরের ভেতরে যে মন্দিরের মূর্তি আছে সেখানে কিন্তু কোনো পুজো দেওয়া যায় না। সবকিছুই এই যা যা আমরা পুজোর জন্য নিয়েছি সবই ওখানে জমা নিয়ে নেবে একটা টোকেন বক্সে, এবং সেগুলো ওরা পুজোর সময় ব্যবহার করবে। অর্থাৎ ভেতরে পুজো দেওয়া যায় না। বাইরে যদি পুজো দিতে আপনার ইচ্ছে হয় নিশ্চয়ই দিতে পারেন। আর আমাদেরকে বলছিল যে রুদ্রাভিষেক করানোর জন্য 1100 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 1100 টাকা মতো লাগবে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, খুব সুন্দর করে দর্শন করেছি, এমন কিছু লাইনের বেশিক্ষণ লাগেও নি, খুব স্মুথলি লাইনটা গেছে। আমিও বলবো আপনারা মানে লাইন দিয়ে পুজো দিন, ভালো লাগবে। যদি এটা অবশ্যই যদি বিশাল বড় লম্বা লাইন না হয়, ভালো লাগবে। পুজো দিয়ে আমরা মোমবাতি, ধূপকাঠি যেখানে যা জ্বালানোর জ্বালিয়ে সমস্ত দর্শন করে এখন আমরা বেরিয়েছি। এবার আমরা এখান থেকে পুজোর সামগ্রীগুলো সমস্ত কিছু প্যাকেটের মধ্যে করে নিয়ে এইখানে আরো 400টা মন্দির আছে, দেখা যাক কটা দর্শন করতে পারি। 400টা মানে ছোট বড় মিলিয়ে, এমন নয় যে 400টাই বড় বড় মন্দির। আর বাগমতী নদী দেখেছি, আপনাদেরকেও দেখাবো বাইরে দিয়ে ঘুরে গিয়ে, কারণ মন্দির পরিসরের মধ্যে কিন্তু মোবাইল ফোন একেবারেই অ্যালাউ হয়, সেই জন্য মন্দিরের একদম ভেতরে কিন্তু আমরা দেখাতে পারিনি। আর নদী এবং ওখানে দাহ হচ্ছে, এটা সবসময় হতে থাকে, যেহেতু ওখানে শ্মশানের মতো জায়গা করা আছে, সেই জন্য সবসময় ওখানে দাহ হতে থাকে। হ্যাঁ, আমরা এবার বেরোবো, বেরিয়ে আপনাদেরকে ওই যেখানে যেখানে যাবো দেখাতে থাকবো। ভীষণ মনটা ভরে গেছে, একদম একদম মনটা ভরে গেছে। মন্দিরে পুজো দিয়েছি, কি যে অসামান্য ভালো লাগা সেটা তো মুখে আমি প্রকাশ করতে পারছি না।
কেদারনাথ যখন গিয়েছিলাম সেখানে সেরকমই একটা ভালো লাগা ছিল, একই রকম ভালো লাগা এখানে এসে হয়েছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বাগমতী নদীর ধারে, যেখানে শ্মশান ঘাটও আছে আর নদীও আছে। এই বাগমতী নদীকেই এখানে পবিত্র গঙ্গা হিসেবে মনে করা হয় এবং বিভিন্ন জায়গায় কিংবদন্তি আছে যে এখানে যাদেরকে দাহ করা হয় তাদের সবসময় স্বর্গপ্রাপ্তি হয়। চলুন দেখা যাক। মন্দিরের মধ্যে সব থেকে ভালো কি লাগে বলো তো? সব থেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে ওই ধূপ দ্বীপের গন্ধ, মানুষের ভক্তি। নেপালে দুটোই মেন নদী, বাগমতী আর বিষ্ণুমতী। এটা বাগমতী নদী, যেটা পশুপতিনাথ মন্দিরের পাশ দিয়ে গেছে। খুবই পবিত্র মানা হয়। এখানে যে সব দাহ হয় এর পাশ দিয়েই হয়, কিন্তু যদিও দূষণের কারণে এর গতিপথ কিন্তু বহু জায়গাতেই রোধ হয়েছে। তা আমাদের মনে হয় উচিত নদীর পথগুলোকে আরো সুন্দর করে তুলে ধরা। আমাদের পুজো টুজো তো দেওয়া হয়ে গেছিল, এখন আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যাব বৌদ্ধনাথ। আমরা কোনো গাড়ি আজকে সারাদিনের জন্য বুক করিনি, কারণ আজকে আমরা এক্সপ্লোর করতে চাই লোকাল ট্রান্সপোর্ট। তো এখান থেকে বিভিন্ন রকম ময়ূরী পাওয়া যায়, এক ধরনের গাড়ি, লোকাল গাড়ি, প্লাস বাস আছে। তো আজকের দিনটা আমরা পুরোই রেখেছি লোকাল ট্রান্সপোর্টের ভরসায়। দেখি আপনাদেরও দেখাবো যে কিভাবে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে, এবং এন্ড অফ দ্য ডেতে আপনাদের জানাবো যে আমাদের এই জায়গাগুলো ঘুরতে কত টাকা খরচা করলো অল টুগেদার। ঠিক আছে, আপনি দেখতে থাকুন এবং এর থেকে আপনি একটা আইডিয়াও নিয়ে নিতে পারবেন যে গাড়ি বুক না করেও কিভাবে ঘোরা যায় আর কত টাকা খরচা করে। বাবা পশুপতিনাথের দর্শন করে আমরা এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যের দিকে। দূরত্ব 2 কিলোমিটার। সরাসরি কোনো বাস রুট এখানে নেই, তবে গোশালা এসে বাস ধরে বৌদ্ধনাথ যেতে পারেন। পাঠাও অ্যাপে সময় লেগেছিল প্রায় 15 মিনিট এবং ভাড়া নিয়েছিল 400 টাকার মতো। এখানে প্রবেশ মূল্য 50 NPR এবং টিকিটের সাথে একটি ব্রোশিওর বা লিফলেট দেওয়া হয়, যাতে ওই বৌদ্ধনাথ স্তূপের যাবতীয় তথ্য দেওয়া থাকে। বৌদ্ধনাথ স্তূপ বিশ্বের উচ্চতম তথা বৃহত্তম স্তূপ। এর নির্মাণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। কথিত আছে এই স্তূপটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 2550 দিন, মানে প্রায় 7 বছর। সাদা রঙের সুবিশাল স্তূপের শিখর দেশে সোনালী ঝলমলে সাজে সজ্জিত। চূড়োর ঠিক নিচে চারধারে সাদা, উপরের অংশে লাল আর নীল রঙের 4 জোড়া ভগবান বুদ্ধের চোখ স্তূপের মাহাত্ম্য এবং পরিবেশকে বেশ ভাব গম্ভীর করে তোলে, যেন সব দিকেই তিনি নজর রেখেছেন। কথিত আছে এই স্তূপের চারদিক প্রদক্ষিণ করলে এবং প্রেয়ার হুইল ঘোরালে অতীতের কোনো পাপের ক্ষয় হয়। প্রতিদিন হাজার হাজার শরণার্থী আসেন এই স্তূপ দর্শন করতে। এই স্তূপের চারপাশ ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু মনাস্ট্রি, চোরটেন, গুম্ফা ইত্যাদি। সবটা ঘুরে দেখতে ঘন্টাখানেক সময় লেগেছিল আমাদের।
বুদ্ধ পূর্ণিমা এবং অন্যান্য ধর্মীয় উৎসব এখানে বেশ জাঁকজমকের সাথে পালন করা হয়। হাই এভরিওয়ান, আমরা পিডি বিনস কফি নামের একটা ক্যাফেতে এসে এখন বসেছি। তো এটা একদমই বুঝতে পারছো বৌদ্ধনাথ স্তূপার এটা পাশেই। তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে নেক্সট ভিজিট যেটা বুড়া নীলকণ্ঠ, এখানে আমরা চলে যাব। তো আমরা একটা গুড মর্নিং সেট অর্ডার করেছি আর একটা আইস আমেরিকানো, আর ফেরার পথে আমরা একটা বাবেল টি কিনে নিয়ে যাবো। টাকিলা টাকিলা বলে पागल हो गया कबे? हाँ अनबन सन बोल रहा है। টাকিলা না, সুগার সিরাপ দিয়েছে। আমি ট্রাইটা করি। অ্যাকচুয়ালি এই বৌদ্ধনাথ স্তূপের চারপাশ দিয়ে না অনেকগুলো ক্যাফে আছে এরকম, আর খুব কোজি, ভেতরটা দেখলেই বুঝতে পারছেন ভীষণ কোজি। এর উপরেও অনেক বসার রুপটপ জায়গা রয়েছে, কিন্তু এখন একটু রোদ উঠে গেছে বলে আমরা ভেতরটাকেই প্রেফার করলাম বসার জন্য। আইসড আমেরিকান। সুগার সিরাপ মেশাতে হবে। সুগার আছে। Steer it. এটার একটা সিঙ্গেল শট খুব এনার্জেটিক, খুব ভালো লাগে। বেকন, সসেজ, এক্সেলেন্ট, ফুড কোয়ালিটি দারুণ, আর অনেকটা পরিমাণ, মানে স্টমাক ফিলিং। এটা কি দিয়েছে? এটা পোচ, পোচ। এটা হচ্ছে ব্রেড লোফ, এটা পর্ক, সসেজ খাওয়া হয়ে গেছে এগুলো। এটা জানি না কি দেখছি। আর ওটা এদিকে বিগ বিনস আছে, ইয়ে আছে, ওয়াটারমেলন আছে, অ্যাপেল আছে।
স্বয়ম্ভূনাথ মন্দিরের কাছে বাস থেকে নেমে প্রথমেই চোখে পড়বে এই বুদ্ধ পার্কটি। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই দেখতে পাবেন ত্রিমূর্তি, মধ্যে শাক্যমুনি বুদ্ধের প্রতিমা, বামে চেনরেজিক এবং ডানে গুরু রিনপোচের প্রতিমা। এই পার্কটি তৈরি হয় 2003 সালে এবং এটি সবার জন্যই উন্মুক্ত। চেনরেজিক হলেন বোধিসত্ত্বের মধ্যে সবচেয়ে দয়ালু এবং গুরু রিনপোচে হলেন মহান তন্ত্র সাধক। আবার আমরা এখান থেকে তারপরে গেটের থেকে বাইরে বেরিয়ে, মন্দিরটা থেকে বাইরে বেরিয়ে এই ডান দিকে রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে স্বয়ম্ভূনাথ টেম্পল। ওইখানে কিছুটা গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। মজার জিনিস হচ্ছে কলকাতায় গরম এতই বদনাম কুড়িয়েছে যে যাকেই বলছে আমি কলকাতা থেকে এসছি, সবাই বলছে ওহা পে বহুত গরমি হ্যাঁ না, বহুত গরমি। তো মানে কলকাতার পারসেপশনটা গরমের তীব্রতার লেভেলে দিয়ে পারসেপশন করা হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু অনেকগুলো সিঁড়ি চড়ে এসে এবার কিছুটা মানে এরকম প্লেন রাস্তা। একটু আগে জিজ্ঞেস করলে আমার কতক্ষণ, মানে হাঁপিয়ে গেছি পুরো। বললো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আমি এখানে বেশ ওই পতাকাগুলো কিন্তু দেখতে পাচ্ছি, ভাইবস দিচ্ছে যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখা যাক। কাঠমান্ডুর মূল শহর থেকে 3 কিলোমিটার দূরে আছে প্রায় 2000 বছর পুরনো এই বৌদ্ধ চৈত্যটি। এর একদম ওপরে উঠে কাঠমান্ডু শহরের এক অপরূপ শোভা দেখতে পাওয়া যায়। এখানে বৌদ্ধ স্তূপের চূড়োয় আছে বুদ্ধ নেত্র, গোলাপি রং, সাদা রং, নীল এবং কালো। বুদ্ধের নাকটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আঁকা। কথিত আছে সম্রাট অশোক এই চৈত্য দর্শন করে গিয়েছিলেন। স্বয়ম্ভূনাথের কাছাকাছি আরো বেশ কিছু স্তূপ এবং মন্দির আছে, কিন্তু শারীরিক সমস্যার কারণে সেগুলোতে আর পৌঁছানো গেল না। থামেল থেকে 14 কিলোমিটার দূরে শিবপুরী পাহাড়ের একটি সরোবরে আছে কুণ্ডলীকৃত শেষনাগের ওপরে বিষ্ণু ভগবানের শায়িত মূর্তি। আমরা এর আগে এরকম মূর্তি কোথাও কিন্তু দেখিনি। মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না, তাই বাইরে থেকে যেটুকু তুলতে পেরেছি সেটুকু সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বর্ষায় জল ভরে যাওয়ার কারণে 4 মাস এই মন্দির কিন্তু বন্ধ থাকে, আর হরবোধনী একাদশীর সময় বাৎসরিক উৎসবের মাধ্যমে এই মন্দির আবার খোলে। এখান থেকে আপনি হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন শিবপুরী জাতীয় উদ্যান, ইচ্ছায়ু নারায়ণ মন্দির এবং নানি গুম্ফা। কাঠমান্ডু বেড়াতে এসে যে জায়গাটা না দেখে ফেরা যাবেই না সেটা হলো এই দরবার স্কোয়ার। দরবার স্কোয়ার এমন একটি জায়গা যাকে আপনি ম্যালও বলতে পারেন, আবার ওপেন মিউজিয়ামও বলতে পারেন। আমরা বুড়া নীলকণ্ঠ থেকে বাসে করে চলে এলাম দরবার স্কোয়ারে। বলাই বাহুল্য দরবার স্কোয়ার সবসময় ভীষণ জমজমাট। ফুড স্টলস, বাবল টি, স্ন্যাক্স, মোমো সবকিছুরই একাধিক দোকান। আমরা এখানে এসে আরেক রাউন্ড বাবল টি খেলাম, মোমো খেলাম, তবে স্টিম মোমো। তারপর এগিয়ে গেলাম দরবার স্কোয়ারের মূল জায়গায়। এখানে এখন মিউজিয়ামগুলো বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল।
দেখলাম ঘর সাজানো জিনিসের মেলা সম্ভার, বিশেষ করে নেপালি মুখোশ এবং নানান ডিজাইনের এবং সাইজের কুকরি, সাথে ছিল সাজ সরঞ্জামের গয়নাগাটি এবং আরো কিছু এক্সক্লুসিভ জিনিস। আমরা এখন আছি বসন্তপুর দরবার স্কোয়ারে। আজকে যেরকম বলেছিলাম যে আমরা আজকে পুরোটাই লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ঘুরেছি। মন্দির থেকে মানে পশুপতিনাথজি মন্দির থেকে গেছি আমরা বৌদ্ধনাথ স্তূপা, ওইটা আমরা গেছিলাম পাঠাও অ্যাপে। তারপর বৌদ্ধনাথ স্তূপা থেকে এসেছিলাম স্বয়ম্ভুনাথ বাই বাস, এবং স্বয়ম্ভুনাথ থেকে আমরা গুড়া নীলকান্ত গেছিলাম, ওটাও বাই বাস। এটা আমাদের একটা বলতে পারেন এক্সপেরিমেন্টাল ট্রিপ, কারণ আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকের দিনটা আমরা লোকাল ট্রান্সপোর্টে ঘুরে দেখবো যে ওরা যে দামটা বলছে যে ঘুরতে কত টাকা লাগে আর অ্যাকচুয়ালি কত টাকায় আমরা ঘুরেছি সেটা পুরো ডিটেল হিসাবটা আপনাদেরকে দেবো। তো এখন আমরা বসন্তপুর দরবার স্কোয়ারে আছি মহাকাল মূর্তির সামনে। আর অ্যাকচুয়ালি 5টার সময় এখানে মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়, আর তার কিন্তু পুরো মানে 24 আওয়ার্স এই দরবার স্কোয়ার খোলা থাকে। তো সেই জন্য পুরো সন্ধ্যাবেলা এটা বলা যায় ওয়ান কাইন্ড অফ ম্যাল। তো সারা সন্ধ্যে এখানে আপনারা ঘুরতে পারেন, এনজয় করতে পারেন। ঠিক আছে, আজকের দিনটা দারুণ কাটলো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা সমস্ত ফুটেজগুলো আপনাদেরকে দিচ্ছি, সঙ্গে থাকুন। এবার আসি কাঠমান্ডু কিভাবে যাবেন, কোথায় থাকবেন। ট্রেনে হাওড়া থেকে রাক্সোল মিথিলা এক্সপ্রেস যায়, যার ভিডিও লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা হাওড়া রাক্সোল এক্সপ্রেস, তবে এটি শুধুমাত্র বুধবার এবং শুক্রবার পাওয়া যায়। ফ্লাইটে কিভাবে যাবেন, কলকাতা থেকে কাঠমান্ডু সরাসরি বিমান সবসময় নাও পেতে পারেন। কলকাতা থেকে ভায়া দিল্লি কাঠমান্ডুর অনেকগুলো ফ্লাইট আছে, আপনি চাইলে একদিন বা দুদিন দিল্লি ঘুরে তারপরেও কাঠমান্ডু যেতে পারেন। এবার আসি কোথায় থাকবেন। কাঠমান্ডুর প্রধান থাকার জায়গা হলো থামেল। এখানে অসংখ্য হোটেল আছে। আমরা এগোড়া থেকে বুক করেছিলাম হোটেল ইয়ালাপিক। লোকেশন একদম থামেলের মূল জায়গায়। হোটেলের সাথে গার্ডেন রেস্টুরেন্টও আছে। স্ক্রিনে কিছু ভালো হোটেলের নাম দিয়ে দিলাম, গুগল করে দেখে নিতে পারেন। থামেলে না থাকতে চাইলে আপনি পশুপতিনাথ মন্দিরের কাছাকাছিও থাকতে পারেন, ওখানেও বেশ কিছু হোটেল আছে। একটু কম খরচে থাকতে চাইলে গোশালার মারোয়ারি সংগঠনের ধর্মশালাতে থাকতে পারেন, তবে খুব একটা ভালো ব্যবস্থা ওখানে কিন্তু নেই। এছাড়া বৌদ্ধনাথের কাছেও পেয়ে যাবেন বেশ কিছু হোটেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে নেপালের প্রাচীন রাজধানী ভক্তপুরের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং আমাদের সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর কোন জায়গাটা আপনাদের সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘুরতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।